কার্য সম্পন্ন হতেই উঠে দাঁড়ালো প্রেমা। ভেবেছিল সেদিনের বেয়াদবির বিপরীতে কোনো না কোনো ফিডব্যাক সে পাবে, কিন্তু শোভামের নিশ্চুপতা তাকে অবাক করে দিয়েছিল। এটা কোনোভাবেই কাম্য ছিল না। মনে হচ্ছিল যেন এতে তার কিছু হয়নি। ব্যর্থ প্রেমা, প্রতিশোধ নিতে ব্যর্থ। আর হবে নাই বা কেন? অপর পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া না পেলে কি হয়? এখানে আসার পর বার কয়েক খুঁজলেও দেখা মেলেনি ভদ্রলোকের। কি অদ্ভুত! বোনের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, অথচ বড় ভাই হয়ে তিনি অনুপস্থিত। বিষয়টা খুবই বেদনাদায়ক। অথচ দেখো, এখানকার সবাই কেমন উৎফুল্ল। কারো মনে কোনো ক্ষোভ বা ব্যথা খুঁজেই পাচ্ছে না সে। উম, ভাইয়া ভাবিকে কি একটু স্পেস দিবেন? না মানে ওদেরকে একটু আলাদাভাবে কথা বলার সময় দেওয়া যায় না? থেমে থেমে পাভেল পুরো কথাটা সম্পন্ন করতেই পিছু ফিরল পরশ। মন সাই দিলেও মস্তিষ্ক বিরোধিতা করছে। চোখ রাঙিয়ে ভাইকে চুপ করতে বলল ইশারায়, কিন্তু পাভেল নিরুত্তর। বরাবরের মতো আবারও বলে উঠল। হ্যাঁ, ওদের রুমে বা ছাদেই তো কথা বলতে পারে। আলতাফ শেখদার খুব করে কেশে উঠলেন। আয়েশ করে সোফায় বসে বললেন, এখনো কি আলাদা করে কিছু বলার প্রয়োজন আছে? আর বললেও বা কি? তাল মেলালেন খলিলুর সর্দার। বললেন, আরে সমস্যা কিসের? বিয়ের আগে নিজেদের মধ্যে বোঝাপড়া করাটা ভালো। ওভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি কোনো প্রয়োজন ছিল? তুমি দেখবে বললে তো রুমে চলে আসতাম। থতমত খেয়ে গেল স্পর্শী। দ্রুত পরশের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। এরপর ঝাঁঝ নিয়ে উত্তর দিল, হ্যাঁ ভাই, দেখছিলাম যে আপনি আজকেও সেই নিত্যদিনের মতো সাদা কালো পাঞ্জাবি পরে এসেছেন কিনা, কিন্তু আপনার মনে আমার জন্য একটুও করুণা নেই। বরাবরের মতো আমাকে আশাহত করে সেম গেট আপেই এসেছেন, সাদা পাঞ্জাবি, পায়জামা আর ঘড়ি, ব্যাস। পরশ দু কদম এগিয়ে স্পর্শীর গায়ের সাথে ঘেঁষল। স্পর্শীর কাঁধ এখন পরশের হাতের সাথে ছুঁই ছুঁই। ভাবলেশহীন ভাবে দূরের জঙ্গলের দিকে তাকালো, বলল, তো তুমি কি আমাকে বিয়ের শেরওয়ানিতে আশা করছিলে, নাকি স্যুট বুটে? এরকম গা জ্বালানো কথাবার্তা মোটেই পছন্দ নয় স্পর্শীর। কেউ কেন তাকে এ ধরনের তেরা কথা বলবে? সে নিজে বললে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য কেউ পারবে না। গা ছাড়া জবাব দিয়ে বলল, আমি কোনো পোশাকেই আশা করিনি আপনাকে। আপনার যা ইচ্ছা তাই পরবেন, আমার কি। ছি স্পর্শিয়া, কোনো পোশাকে না মানে কি? তুমি কি আমাকে পোশাক ছাড়া আশা করছিলে? আমাদের মাত্র এঙ্গেজমেন্ট হলো, বিয়ের নাম গন্ধ নেই, এর মধ্যে এসব কি? হ্যাঁ, এতটা ক্লোজ হওয়া কিন্তু মোটে উত্তম কিছু না। এই আপনি চুপ করুন তো। এসব অসভ্য মার্কা কথাবার্তা বলে কি ভাব জমাতে চাইছেন? শুনুন, আমি এইসবে মোটেও ইন্টারেস্টেড না। তুমি কি বলতে চাইছো আমরা ভাব ছাড়া বিয়ে করছে? আজ কবে যুক্তি, ভাব ছাড়া বিয়ে হয় নাকি? হ্যাঁ হয়, আমাদের মধ্যে কোনো ভাবের সম্পর্ক ছিল না, মোট কথা কিছুই ছিল না। কিছু ছিল না মানে? কিছু থাকার কথা ছিল নাকি? মুখ ঝামটা দিয়ে কোনো উত্তর না দিয়েই ছাদের অন্য পাশে চলে গেল স্পর্শী। লোকটা ইচ্ছে করে তাকে খ্যাপাতে চাইছে, কিন্তু সে মোটেই এই ফাঁদে পা দেবে না। গরম লাগছে ভীষণ, শাড়িটা অত্যন্ত ভারী ঠেকছে। পিছু ফিরে পরশের দিকে তাকালো। এরপর চঞ্চল কণ্ঠে বলল, আপনি কি কিছু বলবেন নাকি আমি চলে যাব? গরম লাগছে, শাড়ি চেঞ্জ করব। পরশ আলতো পায়ে স্পর্শীর দিকে এগিয়ে গেল। দৃষ্টিকে অবিচল করে চেয়ে রইল বেশ কিছুক্ষণ, তারপর শান্ত কণ্ঠে বলল, কিছু বলাটা কি খুব বেশি প্রয়োজন স্পর্শিয়া? তার চেয়ে আমি বরং কিছুক্ষণ দেখি, একটু নিষ্ঠুর হয়ে তোমায় গাথে। এরকম সুযোগ তো কখনো দাওনি, আজ না হয় নিয়ে নেই। চোখ সরিয়ে নিল স্পর্শী। লজ্জাও পেল। আর কতক্ষণ এভাবে একজনের দিকে কিভাবে এমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকা যায়? কই, সে তো পারে না। তাকানোর সাথে সাথেই শরীর অচল হয়ে আসে, শ্বাস রোধ হয়, বক্ষ থমকে যায়। আপনার এই পাঞ্জাবিটা খুব সুন্দর, এটাকে আর পরবেন না, রেখে দিবেন সযত্নে। চমকে স্পর্শীর দিকে তাকালো পরশ। ভ্রুখানি কিঞ্চিত কুঁচকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, বলল, কেন? সুন্দর পোশাক না পরে তুলে রাখবো কেন? না পরবেন না কারণ আমি বারণ করেছি।
খেপে গিয়েও নিজেকে সামলে নিল স্পর্শী। এরপর পাঞ্জাবির বুকের দিকের একটা বোতাম আঙ্গুল দিয়ে ধরলো। বোতামটাকে ছাড়িয়ে আঙ্গুলটা বুকের বাম পাশ বরাবর স্থান নিল। কিঞ্চিত জায়গা দখল করে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, কারণ এটা পরলে আপনাকে বেশি সুন্দর লাগে, অন্য কারোর নজর লেগে যাবে যে কোনো সময়। আর স্পর্শিয়া সর্দার নিজের জিনিস কিঞ্চিত পরিমাণও অন্যকে দিতে শেখেনি, বুঝলেন? শ্বাস যেন আটকে গেছে পরশের। বুকের বাম পাশটা অসাড় হয়ে গেছে। হৃৎপিণ্ড দুর্দান্ত গতিতে ধ্বনিত হচ্ছে। নিষিদ্ধ প্রত্যাশাগুলো প্রতিক্ষণে সচল হচ্ছে মনের মধ্যে, কিন্তু মস্তিষ্ক তার বিরোধিতা করছে। দ্রুত সরে গেল কয়েক কদম পিছিয়ে। এরপর সিঁড়ির দিকে যেতে যেতে বলল, তুমি বড্ড চালাচ্ছ স্পর্শিয়া, এগুলো সময় মতো ফেরত পাবে। নিচে আসো, অনেকটা সময় পেরিয়েছে। এটা ভাবে রূপ ভীষণ সুন্দর। আর সে হাসলো। প্রেমার হাত ধরে ভেতরে আসলো। সে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে ননদকে। বোনের রুম ঘোরা শেষ হতেই সেখান থেকে বেরিয়ে এলো। সিঁড়ির বাপাশের রুমটা দেখতেই প্রেমা সেদিকে এগিয়ে গেল। তড়িৎ বেগে হাত চেপে ধরলো আরশি, বলল, আরে ওদিকে চলো, এ রুমটা ঘোরা যাবে না, এটা শুভম ভাইয়ার। অবাক হলো প্রেমা, বলল, কেন? উনিও কি পরশ ভাইয়ের মতো রাগ করেন রুমে গেলে? না তেমন কোনো বিষয় না, কিন্তু ভাইয়াকে আমার ভয় লাগে। ওনার সাথে তেমন একটা কথাও হয় না, তাই ওই রুমে যাই না আমি। আর তাছাড়াও উনি এখন রুমেই আছে। তুমি আসো না, জিহানের রুম দেখবো। ওই গাধাটার রুম দেখলে তোমার গোয়াল ঘর মনে হবে। গেল না প্রেমা। বরাবরই নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক তার, কৌতূহল বাড়ে প্রতিনিয়ত। বলল, আরে ভেতরে দেখবো না তো, জাস্ট উকি মেরে বাহির থেকে দেখবো রুমটা। আরশি বারণ করলেও প্রেমার সাথে পারল না। বাধ্য হয়ে শোভামের রুমের সামনে গেল। আলতো হাতে ধাক্কা দিয়ে দরজা খানিকটা মেলল। উকি মেরে ভেতরে তাকিয়ে গোল গোল চোখে দেখে নিল। মনে মনে বলল, বাহ, ব্যাটা গোছালো আছে। মুহূর্তেই আরশি টেনে নিয়ে বাইরে আসলো। বলল, অনেক দেখা হয়েছে, এবার চলো। শব্দটা একটু জোরেই হয়ে গেছে। বিছানায় নির্ঘুম শুয়ে থাকা শোভাম টের পেয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, কে ওখানে? ঘাবড়ে গেল আরশি। আঙ্গুল উঠিয়ে প্রেমাকে চুপ করার ইশারা দেওয়ার সাথে সাথেই উত্তর দিল প্রেমা। বলল, আমি। হুট করেই রুমের বাইরে অচেনা মেয়েলি কণ্ঠ শুনে উঠে বসল শোভাম। দরজার সামনে এসে প্রেমাকে দেখতেই ভ্রু কুঁচকালো। এরপর আরশির দিকে তাকিয়ে বলল, কি সমস্যা এখানে? কি ঘাবড়ালো আরশি। ভাইয়ের যে মন মেজাজ ভালো নেই সেটা আগেই বুঝতে পেরেছে সে। গতরাতে বাবা এবং ভাইয়ের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছে সেটা স্পষ্ট শুনেছে। পেটে ব্যথা এবং অস্থিরতার কারণেই সারা রাতে ঘুম হয়নি। হয়তো বিগত রাতের ঘটনার কারণেই সে আজ উপস্থিত ছিল না। বলল, কিছু না ভাইয়া, এমনি। কথাটা বলে শেষ করার আগেই প্রেমা বলল, আমাকে রুম ঘুরিয়ে দেখাচ্ছিল ভাবি, শুধু আপনার রুমটা বাকি ছিল। আচ্ছা, আপনার রুমে ঢোকার অনুমতি নাই কেন? গম্ভীর দৃষ্টিতে সামনের পুচকে মেয়েটাকে একবার পরখ করে নিল শোভাম। ভ্রুযুগল কুচকে আরশির দিকে তাকিয়ে বলল, এটা কোনো চিড়িয়াখানা না যে ঘুরে ঘুরে দেখতে হবে। রুমের সামনে থেকে যাও, বিরক্ত করো না। এরপর সশব্দে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে, কিন্তু সরল না। কান পেতে দাঁড়িয়ে রইল সেখানেই। প্রেমা বিরক্ত হলো। গিজগিজ করে আরশিকে বলল, এটা কি চিড়িয়াখানা? আর তোমার ভাই নিজেকে দুর্লভ কোনো প্রাণী মনে করে? এই জন্য দরজা বন্ধ করে বসে থাকে, যেন টিকিট ছাড়া দেখার কোনো অনুমতিই নেই। আজব প্রাণী। দিদি, চমকে দুপাশে তাকালো স্পর্শী। সেরকম পরিচিত কাউকে না দেখে আবারও মনোযোগ দিল সামনের জ্যামের দিকে। পরক্ষণেই আবারও পরিচিত স্বর পেল। এ পর্যায়ে ডান দিকে তাকালো। পাশেই জ্যামে আটকে থাকা বাসটির জানালা দিয়ে উৎফুল্ল দৃষ্টিতে তাকিয়ে আছে একটি পরিচিত হাস্য উজ্জ্বল মুখ। মাত্র কয়েক মাসের ব্যবধানে চেহারায় তার বেশ পরিবর্তন এসেছে।
মুখশ্রীতে এসেছে পরিপূর্ণ নারী সুলভ গঠন। স্পর্শী হাসলো। এরপর মেয়েটার দিকে তাকাতেই দেখলো সিট শূন্য। অবাকের রেস ধরে পাশে তাকাতেই দেখলো এগিয়ে আসছে সে। বাস থেকে নেমে এক ছুটে গাড়ির সারির মধ্যে থাকা কিঞ্চিত ফাঁকা স্থান গলিয়ে স্পর্শীদের গাড়ির কাছে এলো। দ্রুতই দরজা খুলে দিল স্পর্শী। পাশে বসিয়ে আদুরে কণ্ঠে বলল, বাহ, শ্রাবণ তো দেখি বেশ সুন্দরী হয়ে গেছে। তা এই রূপের রহস্য কি? ভ্রু নাচানো দুষ্টুমি ভরা কণ্ঠে কথাটুকু বলতেই লজ্জায় নইয়ে পড়ল শ্রাবণী। বুক ফলিয়ে নিঃশ্বাস নিয়ে বলল, আপু আমি চান্স পেয়েছি পাবলিকে। আরে দারুণ! তা কোন ইউনিভার্সিটিতে? আর অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে তো ভর্তির ডেট শেষ হতে চলেছে। আপুকে বুঝি এখন জানানোর সময় হয়েছে? হাস্য উজ্জ্বল মুখটুকু অন্ধকারে ছেয়ে গেল শ্রাবণীর। অনবরত করুণ কণ্ঠে বলতে লাগলো, দিদি সরি, আসলে আমি খুব ভেঙে পড়েছিলাম। ঢাবি চাবি কোনোটাতেই হয়নি। ছবিতে সিট পেয়েছি, সেটাও অনেক দূরে। সাবজেক্ট ভালো আসবে না, মেরিট দূরে, এজন্য লজ্জায় আগে বলিনি। এরপর রাবিতে পরীক্ষা দিলাম। ঈশ্বরের কৃপায় খুবই ভালো হয়েছে পরীক্ষা। ইংরেজি এসেছে। এই তো ভর্তি আর মাত্র 6 দিন আছে, এর মধ্যে হয়ে যাব। কিন্তু আমি রেজাল্ট পাওয়ার পর থেকেই তোমাকে ফোন করেছি, কিন্তু বন্ধ পেয়েছিলাম। শুনতেই হেসে দিল স্পর্শিয়া। শ্রাবণীর মাথায় হাত বুলিয়ে বলল, আমার ফোনটা ভেঙে গেছিল শ্রাবণ। যাই হোক বাদ দাও, আমি তোমার রেজাল্ট খুবই খুশি হয়েছি। তা এখন বুঝি বাড়ি এসেছো মা বাবার সাথে দেখা করতে? মাথা নাড়িয়ে উত্তর দিতেই হর্নের শব্দ বেজে উঠল। স্থির হয়ে থাকা গাড়িগুলো ধীরে ধীরে গতি বাড়াচ্ছে। শ্রাবণী তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল। বলল, আপু আমি আসি। গাড়ি ছেড়ে দিয়েছে, ব্যাগ আছে গাড়িতে, দেখা হবে। এই তুমি আমার সাথে চলো শ্রাবণ, আমি পৌঁছে দেব। কথাগুলো শ্রাবণীর কান স্পর্শ করেছে কিনা তা বোঝা গেল না। শুধুমাত্র দেখা গেল ধীরে ধীরে সে উঠে গিয়েছে বাসের মধ্যে। এরপর এগিয়ে গেল বাস দ্রুত তার সাথে। পেছনের সারি থেকে গাড়ি হর্ন দিচ্ছে অনবরত। আর দাঁড়িয়ে থাকা গেল না। ড্রাইভারকে বলতেই তিনি গতি বাড়িয়ে দিলেন। জনমানবহীন ক্লাব ঘরটাতে বসে নেশা করছে সুজন। সে একা নয়, সাথে আছে আরো 4 জন। টেবিলের উপর সাজিয়ে রাখা কাচের গ্লাসগুলোতে বিদেশি মানের চড়া দামের অ্যালকোহল। যাবতীয় রাগ, জেদ, ঘৃণা সব একাকার করে মিশিয়ে সেটা পান করছে মদের সাথে। এই রাগের সমস্ত শরীরখানা রি রি করছে সুজনের। মদ শেষ করে শূন্য গ্লাসটাকে আছড়ে ফেলে দিল ফ্লোরের উপর। আমার এতদিন কুত্তার মতো খাটাইলো, অথচ দিন পাইয়া এখন আর পাত্তাই দেয় না। আরে আমি না থাকলে শেষদারের কোনো অস্তিত্বই থাকতো নাকি? শালার নেমো খাম কুত্তার বাচ্চা আমার গায়ে হাত দেয়, আমারে গালি দেয়, মাইয়া মানুষের সোয়াব পাইয়া সব ভুলে গেছে লুচ্চা। আরে মাইয়া মানুষের অভাব আছে নাকি? ওই মাইয়াই কেন ইচ্ছা তো করতেছে সিরা খুইরা খাই। রাইহান মদের গ্লাসটাকে হাতে নিল। এরপর এক ঢোক গিলে বিচ্ছিরি রকমের হাসলো। ব্যঙ্গ করে বলল, এখন তো ৭৫-এ বিল্ডিং ভাঙে, অথচ পরশ শিকদারের সামনে গেলেই হাওয়া ফুস। খেপে গেল সুজন। কিছু বলার প্রয়াস করতেই আবারও নিভে গেল। রাকিব কিছু বলতে হিমশিম খাচ্ছে, কিন্তু না বলেও পারছে না। পরিশেষে আমতা আমতা করে বলল, তোরা খালি খালি এত ঝামেলা বাড়াস। আরে ভাই তো কইছে বাহারের সাথে মিলেমিশে থাকতে। তুই ভাব, সর্দার শিখদের যদি মিলে একদল হয় তাহলে তো পুরো ফিরোজপুর আমাদের দখলে। রাজত্ব আমরাই করব। শামসুল সর্দার বুড়ো হয়েছে, তাছাড়া জামাইয়ের বিরুদ্ধে নিশ্চয় আর দাঁড়াইবে না। ক্ষমতা থাকবে শুধুমাত্র পরশ ভাইয়ের হাতে। আর আমরা পরশ ভাইয়ের পুরনো খাসা লোক, আমাদের দাপুটি থাকবে আলাদা। বাহারের আর ওর দলের সব কয়টারে রাখমু পায়ের তলায়। সুজন ক্ষোভের দৃষ্টি নিয়ে তাকালো রাকিবের দিকে। এরপর অশ্রাব্য গালি দিয়ে বলল, ক্ষমতা ধরে ঠিকঠাকভাবে দিবে, একবার এক হোক না, পরে এই সুজনের কথা মিলাইয়া দেখিস। পায়ের তলায় রাখবে,
আর ওই যে তোদের ভাই, ও কিচ্ছু বলবে না। সারা জীবনটা আমি কোপাইলাম, মামলা খাইলাম, জেল খাটলাম, অথচ আমার কোনো মূল্যায়নও নেই। ওই বাহার আমারে এই কয়টা মাস আগেও কোপাইছে, সেলাইয়ের দাগ এখনো ঘুষে নাই। কিভাবে ওর লেগে মিলা দলে থাকুন? সে তো তুমিও কোপাইছো। কোপাইছে তো। আরে আমি তো ওইটাই কই, ও আমারে কোপাইছে, আমি ওরে কোপাইছি। আমাদের মধ্যে সম্পর্কটা খালি কোপাকুপি চাপাতির। এই জায়গায় কোনো বন্ধুত্ব নাই, একসাথে কাজ করার প্রশ্নই আসে না। আমরা তো কত ঝামেলা করছি, তাইলে এবার কি করব? ভাইরে কে বুঝাইবেন? সে তো আমাদের মুখে তার বিয়ের নাম শুনলেই খেপে যাবে। হাসলো সুজন, হতাশার সেই হাসির সাথে বলল, বাহারের সাথে কি আমার কোনো শত্রুতা ছিল? ওর দলের সাথে কি তোর কোনো শত্রুতা ছিল? এই শত্রুতাটার সম্পর্কটা তো তোর ভাইয়ের জন্যই হয়েছে। তোর জন্য আমরা মারামারি করলাম, খুনাখুনি করলাম, এখন সেই মিশা যাইতেছে। আমাকে কথা শোনার প্রয়োজনই নাই তার। ক্ষমতা পাইয়া গেলে সব শালা এক। রাকিব উঠে দাঁড়ালো, বলল, এর জন্য যে আবার লাখ লাখ টাকা নিছো হাতাইয়া। তার বেলায় আমরা কোপাকুপি করছি টাকার বিনিময়ে, ভালোবাসা না। যদি একটা নির্বাচনে আমাগো টাকা না দিত, তাহলে এই পোলাপানের মধ্যে একজনও থাকতি না। তোরা নিজেদের ইচ্ছায় করছোস, এখন শেষে তারে দোষ দিলে তো আর হবে না। কথাটা শুনতেই সুজন ক্ষেপে উঠল। চট করে উঠতে গিয়েও গা গুলিয়ে আবার পড়ে গেল চেয়ারে। অতিরিক্ত খাওয়া হয়ে গেছে তার। রাকিব আর দাঁড়ালো না সেখানে, হনহন পায়ে চলে গেল ক্লাব ঘর ত্যাগ করে। উদ্দেশ্য পাভেলের সঙ্গ পাওয়া। তাদেরকে দ্রুতই সবটা জানাতে হবে। নিত্য নতুন ভাবে সুজন যে দলের মানুষদের মধ্যে বিষ ঢেলে আলাদা হতে চাইছে, এটা জানানো খুবই দরকার। নইলে খুব শীঘ্রই বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। রাত তখন 7:30। সন্ধ্যার পরবর্তী এই সময়টা খুব বেশি নিস্তেজ না হলেও জনবহুল নয়। সদর পেরিয়ে গিয়ে ব্রিজ পার হওয়ার পর থেকেই পুরো রাস্তাটা একদম নিস্তব্ধ। একাধার দিয়ে কচুরি পানায় ঠাসা খাল, অন্য ধার দিয়ে কতক্ষণ পরপর জঙ্গল এবং বাকিটা ধান ক্ষেত। ব্যালকনিতে দাঁড়িয়ে আম গাছগুলোর দিকে তাকিয়ে আছে স্পর্শী। শ্রাবণীর সাথে দেখা হয়েছে বরিশাল বসে। এই তো বিয়ের কেনাকাটা করার জন্যেই ছোট চাচিকে নিয়ে ঢাকায় গেছিল সে। আর সে অসুস্থ থাকায় নিয়ে আসা হয়নি। মাগরিবের ঠিক মিনিট 15 আগে দেখা হয়েছে শ্রাবণীর সাথে। বরিশাল থেকে বাসে আসতে আসতে নিশ্চয়ই রাত হয়ে যাবে। মেয়েটা কি পারবে? ভাবতেই দুশ্চিন্তারা চেপে ধরল স্পর্শীকে। কাজটা মোটেও উচিত হয়নি। গাড়িতে জায়গা ছিল, ওকে সাথে নিয়ে আসাটাই উচিত ছিল তার। এতটা রাত হয়েছে, এরপর সদরে নেমে আবার সিএনজি বা ভ্যান ধরতে হবে। ও কি পারবে একা? পরক্ষণেই দুশ্চিন্তা ঝেড়ে ফেলল। নিশ্চয়ই ওর বাবা নিতে আসবে মেয়েকে। বাড়িতে পৌঁছিয়েছে মাত্র 40 মিনিটের মতো হবে। এসেই ব্যাগপত্র নিচে রেখে সোজা বাথরুমে ঢুকেছে। সারা দিনের জার্নির ক্লান্তি অবসাদ পুরোটা গোসলের পানির সাথে মিশিয়ে দিয়ে শরীর হালকা করে বেরিয়েছে। এরপরই নিজেকে আরেকটু নির্মল হাওয়া দিতে বারান্দায় দাঁড়িয়েছিল। তোয়ালেটা পেঁচিয়ে চুলগুলো মুছে নিল আলগোছে। এরপর সেটাকে মেলে দিয়ে ত্রস্ত পায়ে ঢুকলো রুমের মধ্যে। খাটের উপর বসে ফোনটাকে হাতে নিতেই ঠোঁটে হাসি ফুটল। আজ সারাদিনে একবারও কথা বলনি, ফোনটা রিসিভ করনি। বেশ, গুনে রাখলাম। আর ডাবল কল না দেওয়া পর্যন্ত আমি ফোনও ধরছি না স্পর্শী শিকদার। পুরো 27টা ফোন কলের পর একটা মেসেজ দিয়ে ক্ষান্ত হয়েছে পরশ শিকদার। সন্ধ্যার দিকে তাকাতে আরো হাসি পেল। এই লোক ধীরে ধীরে যেন বাচ্চাতে রূপান্তর হচ্ছে। একবার ফোন না তুললে 10 বার দিতেই থাকবে। স্পর্শে অবশ্য ইচ্ছে করেই ধরেনি। এত ক্লান্তির মাঝখানে শরীর সাই জানাচ্ছিল না। বালিশটাকে খাটের সাথে হেলিয়ে দিয়ে সেটাতে ঠেস দিয়ে আধশোয়া হয়ে বসলো স্পর্শী। কল লাগালো পরিচিত নম্বরটাতে, কিন্তু ওপাশ থেকে রিসিভড হলো না। স্পর্শী আবারও হাসলো। নিশ্চয়ই এই লোক তার থেকে 54টা কল পাওয়ার জন্য জেদ ধরে অপেক্ষা করে আছে। কিন্তু এটা কি আদেও সম্ভব? মোটেই না। মেসেজ অপশনে গিয়ে গুটি গুটি অক্ষরে লিখলো, শরীর ভালো নেই এমপি সাহেব, আমি অসুস্থ।
মেসেজটা সেন্ড করে সেকেন্ড 10 অপেক্ষা করতে হলো স্পর্শীর। এর মধ্যে অপর প্রান্ত থেকে কল লাগালো পরিচিত পুরুষটা। রিসিপ্ট করে কানে নিয়ে ক্লান্ত স্বরে সালাম দিল। ওপাশ থেকে উত্তর আসলো সাথে সাথেই তড়িঘড়ি করে আরো 2-3টে প্রশ্ন ছুড়ে দিল। কি হয়েছে তোমার? কই, গত রাতে তো কিছু জানাওনি, ডাটা দেখিয়েছ? ঠোঁট কামড়ে নিচের হাসিটা আটকালো স্পর্শী। কণ্ঠস্বরকে নিচুতে নিয়ে বলল, ডাক্তার দেখানোর মতো তো আর অসুস্থ হয়নি। যতটা রোগ আছে সেটা আপনি এলেই সেরে যাবে। ভ্রু কুঁচকে ফেলল পরশ। এপাশ থেকে স্পষ্ট চাপা হাসির শব্দ পেয়েছে সে। নাকের পাটাতন ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি কি আমার সাথে ফ্লার্ট করতে চাইছো? সরি টু সে, আমি মোটে ইন্টারেস্টেড নই। কলকাতা ধরনে কোথায় গেছিলে? রাগ কেন করছেন? বিয়ের বাজার করতে গেছিলাম ঢাকায়। আরে বাবা, আপনাকেই তো বিয়ে করছি। মোট কথা লাভ তো আপনারই। এত সুন্দর একটা বউ পাচ্ছেন যে সারাটা দিন কতটা কষ্ট করেছি জানেন? সেই হিসেবে আপনাকে যদি একটু না জ্বালাই তাহলে তো শান্তি পাবো না। ইনফ্যাক্ট পাচ্ছিলামও না, তাই কল ধরিনি ইচ্ছে করেই, বুঝলেন? পরশ নিশ্চুপ রইল। দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, পাগল, ফোন দেবে না আমায়। স্পর্শী শুনল, হাসলো, কিছু বলার প্রয়াসও করলো, কিন্তু এরই মধ্যে ফোনের মধ্যে শুনল পরশের কথা। অন্য কারোর সাথে কথা বলছে নিশ্চয়ই। হ্যাঁ, এটা পাভেলের কণ্ঠস্বর। দুই ভাই মিলে কি বলছে শোনার জন্যে কান পাততেই শ্রবণ হলো কিছু অশ্রাব্য গালি। স্পর্শী হতবাগ হলো। লজ্জায় শ্রবণ শক্তিরা যেন নইয়ে পড়েছে। পরশের চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু কেন? এই তো সুন্দর করেই কথা বলছিল। হুট করে কি এমন ঘটলো যে এতটা রাগ? বার কয়েক হ্যালো হ্যালো বলেও লাভ হলো না। ওপাশ থেকে ফোন কেটে দিয়েছে, এখন আর ফোন দেওয়া যাবে না। লোকটা রেগে আছে। পরবর্তীতে মাথা ঠান্ডা হলে নিশ্চয়ই জানা যাবে। নিজেকে বোঝ দিয়ে ত্রস্ত পায়ে নিচে নামলো। উদ্দেশ্য শপিং করা যাবতীয় কিছু অন্যদের খুলে দেখানো। নিচতলায় নামতেই পুনরায় অবাক হলো। দ্রুত পায়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে শোভাম। ঢোকার পথে আরশিকে সোফায় দেখতেই সাবধান করলো, বলল, রাতে বাইরে বের হবে না, রাস্তাঘাট ভালো না এখানকার, এটা শহর নয় যে কোনায় কোনায় লোকজন থাকবে। অবাক হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল আরশি। হুট করে এমন কথা কেন বলল সেটা বোধগম্য হলো না। স্পর্শী এগিয়ে গেল ভাইয়ের দিকে। ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে বলল, কেন, রাতে বের হলে কি হবে? আর কি হয়েছে? তোমাদের লালন পালন করা গেস্ট রুমের কিছু বান্দাকে দেখলাম দৌড়ের ওপর গেট পেরিয়েছে। কেন? কথাটা মোটেও পছন্দ হলো না শোভামের। অন্যদিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, নিজের বাহাদুরি প্রত্যেকটা জায়গায় খাটাতে যেও না, বিপদে পড়তে সময় লাগে না। তোমার বড় হওয়া ভিন্ন পরিবেশে, তাই বলে পরিস্থিতিকে ছোট করে দেখো না। আগামী উপজেলা নির্বাচন না হওয়া পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে। ভুলেও রাতের গেটের বাইরে বের হবে না। চিন্তিত হলো স্পর্শী। বলল, বুঝলাম, কিন্তু ঘটেছেটা কি? বলতে গিয়েও কিছুটা হিমশিম খেলো শোভাম। অস্বস্তিও হলো। পরক্ষণেই ছেড়ে ফেললো জড়তা। গমগমে কণ্ঠে বলল, রায়বাড়ির যাওয়ার রাস্তায় গ্যাংরেপ হয়েছে, মেয়েটার অবস্থা শোচনীয়, সদরে নিয়ে গেছে। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। হাত পা কাঁপছে তার। কম্পনরত কণ্ঠে বলল, মেয়েটার গায়ে কি বেগুনি রঙের টপস ছিল? আমি দেখিনি। মেয়েটা নাকি রায়বাড়িতে যাচ্ছিল, ড্রাইভার বলল বাস থেকে নেমেছে। সেকেন্ড খানেকও আর অপেক্ষা করলো না স্পর্শী। হাতের ফোনটা নিয়ে সোজা সদর দরজার দিকে এগিয়ে গেল। শোভাম অবাক হয়ে তাকালো। ধমক দিয়ে বলল, তুমি যাচ্ছ কোথাও? স্পর্শী দাঁড়াও, একা কেন যাচ্ছ? আমি নিয়ে যাচ্ছি। এই বেয়াদব! শ্রাবণী রায় কত নাম্বার কেবিনে আছে? ও কি সুস্থ আছে? চমকে তাকালো মেয়েটি। হাতের ফাইলটিকে যথাস্থানে রেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। সামনে অস্থির চিত্তে দাঁড়িয়ে এলোমেলো প্রশ্ন করা মানবীর দিকে তাকিয়ে বলল, দুঃখিত ম্যাম, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। হতাশ হলো স্পর্শী। রাগও লাগলো। কিছু বলে ওঠার প্রয়াস করতেই শোভাম টেনে নিয়ে গেল পেছনে।
এরপর এগিয়ে এসে রিসেপশনের মেয়েটির উদ্দেশ্যে বলল, শুনুন, সন্ধ্যার পর একটা মেয়ে ভর্তি হয়েছে এখানে। গ্রামের কিছু মানুষজন ভর্তি করিয়েছে ও। পুরো কথাটা শেষ করার আগেই মেয়েটা তড়িঘড়ি করে বলে উঠল, ও বুঝতে পেরেছি, রেপ করা হয়েছে ওই মেয়েটার কথা বলছেন তো? ওনাকে তো 3rd ফ্লোরে শিফট করা হয়েছে। দাঁড়ান, আমি কেবিন নাম্বারটা দেখে বলছি। এরপর একজন নার্সকে ডেকে কিছু জিজ্ঞেস করলো। কথা শেষ হতেই শোভাম সর্দারের দিকে তাকিয়ে বলল, জি, ওনাকে 407 কেবিনে নেওয়া হয়েছে। মুহূর্ত ব্যয় করলো না স্পর্শী, শোভামকে রেখেই লিফটের দিকে এগিয়ে গেল। ইতিমধ্যে ভাইকে ফেলে দরজা বন্ধ করে দিয়েছে প্রায়। এরই মধ্যেই শোভাম চিপকে ঢুকে পড়ল, দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় খেয়েছো? দেখছিলে না আমি আসছি, তাও কেন বন্ধ করেছিলে? উত্তর দিল না স্পর্শী, কিয়দংশ সময় ব্যয় করে বলল, আমার দ্রুত যাওয়া প্রয়োজন। তুমি ডাক্তার নাও যে মিনিট খানেক দেরি করলে রোগীর অসুবিধা হবে। আর কোনো কথা হলো না। থমথমে মুখে স্পর্শী তাকিয়ে রইল ফ্লোরের দিকে। মাথা ভর্তি দুশ্চিন্তারা কিলবিল করছে। নানা প্রকারের সম্ভাবনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। লিফট থামতেই দ্রুত পায়ে এগিয়ে গেল কেবিনের দিকে। নির্দিষ্ট কেবিনটার ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালো। এই রুমে মোট 4 জন রোগী রয়েছে। দুটো সিজারের, দেখেই বোঝা যাচ্ছে সদ্য জন্ম নেওয়া বাচ্চা যার মা এখনো মিসিং, হয়তো তাদেরকে এখনো আনা হয়নি। রুমের বাম দিকের সিটে রয়েছে একজন অসুস্থ বৃদ্ধা, আর অপর প্রান্তে একজন যুবতী মেয়ে যিনি চাদর মুড়ি দিয়ে কাতরাচ্ছেন। পাশেই একজন গ্রাম্য মধ্যবয়সী মহিলা। স্পর্শী আলতো পায়ে ভেতরে ঢুকলো। মেয়েটার পেছনে দাঁড়িয়ে ডাকলো, শ্রাবণী। চমকে পেছনে তাকালো মেয়েটা। মুহূর্তেই ভ্রু কুচকালো স্পর্শী। না, এটা তো শ্রাবণ নয়, তাহলে সে কোথায়? দোপা পিছিয়ে আবারও রুমের বাইরে এলো। নম্বরটা মিলিয়ে নিয়ে অবাক হলো। নার্সের কথা অনুযায়ী এটাই সেই কেবিন, তাহলে শ্রাবণী কোথায়? শোভাম ভ্রু কুচকে স্পর্শীর কাজকর্ম দেখতে লাগলো। এরপর চাপা আওয়াজে বলল, কি সমস্যা করতে চাচ্ছোটা কি? এই মেয়েটাকে। অবাক হলো শোভাম, বলল, এই মেয়েটা কে মানে? এটাই তো সেই মেয়ে, তুমি তো বললে তোমার পরিচিত। তাহলে? কিছু ভেবে পেল না স্পর্শী। আমতা আমতা করে চাপা গলায় বলল, তুমি কি শিওর ভাইয়া এটাই সেই মেয়ে? হ্যাঁ, ওই যে পাশে মহিলাদের দেখছো, ওরাই নিয়ে এসেছে। ও, বলে সামনে এগিয়ে গেল স্পর্শী। তাহলে কি শ্রাবণ ঠিকঠাক ভাবেই বাড়ি পৌঁছিয়েছে? ওর কোনো ক্ষতি হয়নি? ভাবতে ভাবতেই মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো। ইস, অল্প বয়সী মেয়ে, 18 কি 19 বছর হতে পারে। মাথায় হাত দিয়ে স্পর্শী পাশে দাঁড়ালো। শোভাম সর্দারকে কে না চেনে? স্পর্শী যখন তার সাথে কথা বলছিল তখন তারা অবাক নয়নে তাকিয়েছিল। পরিচিত ভেবেই টুলে বসা মহিলা নিজে উঠে বসতে দিল। বাদ সাধল না স্পর্শী। টুলে বসে মেয়েটার হাত ধরে নরম কণ্ঠে বলল, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমাকে বলো, আমি তোমায় আরো ভালো ডক্টরের কাছে নিয়ে যাব। খুব বেশি কি খারাপ লাগছে? মেয়েটার চোখ দুটো বন্ধ, কাত হয়ে চাদর মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে সে। মাথা দুপাশে নেড়ে অস্ফুট স্বরে বলল, না। মুহূর্তেই চোখের কোণ থেকে গরম জল শুকতারার মতো খসে পড়ল। অন্তরে যেন কাঁটা বিঁধে গেল স্পর্শীর। শরীরটা কেমন কেঁপে উঠল। মেয়েরা আজও কেন এতটা অসহায়? আর ছেলেরাই বা কেন এতটা নরপিশাচ হয়? ওদের কি হৃদয় নেই? অনুভব করার শক্তি নেই? এই মুখটুকু যখন যন্ত্রণায় ছটফট করছিল তখন কি একটুও মায়া হয়নি? ওদের মা বোনের কথা মনে পড়েনি? যদি শারীরিক তৃষ্ণাটা এতটাই প্রখর হয় তো বিয়ে কেন করে না? স্পর্শী হাতটা বাড়িয়ে চোখের পানিটা আঙ্গুলে নিয়ে নিল। এরপর কানের কাছে গিয়ে চাপা স্বরে বলল, ওরা কতজন ছিল? মেয়েটা আধো আধো চোখটা খুলল। স্পর্শীকে দেখে নিল স্নিগ্ধ দৃষ্টি দিয়ে। পরক্ষণে সেই চোখ নিভে গেল। মুখটা নড়ে উঠল। চাপা আর্তনাদ করে বলল, 3 জন। জমে গেল স্পর্শী। হেম শীতল শরীরটাকে শক্ত করে বসে রইল। সময় নিল কিছুক্ষণ।
মেয়েটাকেও সময় দিল। এরপর কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আবারও চাপা স্বরে বলল, কারা ছিল এই এলাকার মেয়ে তুমি? নিশ্চয়ই জানোয়ারগুলো তোমার অপরিচিত ছিল না? মেয়েটি শুকনো ঢোক গিলল, এরপর স্পর্শীর দিকে তাকিয়ে বলল, আমি নাম জানি না সবার, সিএনজি ড্রাইভার ছিল, কাকা ওদের দেখেছে, উনি ভালো করে বলতে পারবেন।